বাংলা সাহিত্যের বাছাই করা কিছু গল্প নিয়ে উইংস এন্টারটেনমেন্টের নিবেদন গল্প পাঠের পাঠশালা। আজকে আমাদের গল্প রাজশেখর বসুর লেখা কচি সংসদ। রাজশেখর বসু তার কলম নাম পরশুরাম নামেই বেশি পরিচিত। জন্ম 18 মার্চ 1880 সালে পূর্ব বর্ধমানে। ছিলেন রসায়নবিদ, লেখক ও অভিধান কোষ। তিনি মূলত তার কৌতুক এবং ব্যঙ্গাত্মক ছোট গল্পগুলির জন্য খ্যাতিমান ছিলেন এবং বিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ বাঙালি কৌতুকবিদ হিসেবেও বিবেচিত হন। 1956 সালে তিনি পদ্মভূষণে ভূষিত হন এবং 27 এপ্রিল 1960 সালে তিনি মারা যান। গল্পের সূত্রধার পেলব রায় ও হুতাশের ভূমিকায় এবং আবহ সঙ্গীত ও পরিচালনায় আমি সম্পদ হালদার। গল্পের কথক ও ব্রজেনের ভূমিকায় উত্তীয় বসু, কেষ্টর ভূমিকায় পার্থ হালদার, গৃহিণীর ভূমিকায় উজ্জয়িনী সাঁতরা, পদ্ম দেবলীনা ব্যানার্জি, নকুর মামা মৈনাথ চক্রবর্তী, লালিমা পাল ও বোদার চরিত্রে স্বরূপ সরকার, খুকি ও টুনে দিদি অভিনন্দা পাল। শ্রোতাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা পারলে একটু আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাবস্ক্রাইব বাড়লে আমাদের এই ধরনের গল্প করতে আরো উৎসাহ পাই আমরা। তো শুরু করছি আজকে আমাদের ছোট গল্প কচি সংসদ। আলিপুরের সংবাদ। সাগর আইল্যান্ডে বায়ুমণ্ডলে যে গর্ত হইয়াছিল সেটা সম্প্রতি পাকা রকম ভরাট হইয়া গিয়াছে, সুতরাং আর বৃষ্টি হইবে না। চৌরঙ্গিতে 3টা সবুজ পোকার অগ্রদূত ধরা পড়িয়াছে। ঘোলা আকাশ ছিঁড়িয়া ক্রমশ নীল রং বাহির হইতেছে। রৌদ্রে কাঁসার রং ধরিয়াছে। গৃহিণী নির্ভয় লেপ কাঁথা শুকাইতেছেন। শেষ রাত্রে একটু ঘনীভূত হইয়া শুইতে হয়। টাকায় 1 গন্ডা রোগা রোগা ফুলকপির বাচ্চা বিকাইতেছে। পটল চড়িতেছে, আলু নামিতেছে। স্থলে জলে মরুত বনে দেহে মনে শরৎ আত্মপ্রকাশ করিতেছে। সেকালে রাজারা এই সময়ে দিগ্বিজয় যাইতেন। আদালত বন্ধ। আমার গৃহ মক্কেলহীন। সার্কুলার রোডে ধাপা মেলের বাঁশি পোঁ করিয়া বাজিল। চমকিত হইয়া দেখিলাম বড় ছেলেটা জিওমেট্রি ত্যাগ করিয়া রেলের টাইম টেবিল অধ্যয়ন করিতেছে। ছোট ছেলেটার ঘাড়ে ইঞ্জিনের ভূত চাপিয়াছে। সে ক্রমাগত 2 হাতের কনুই ঘুরাইয়া ছুঁচার মতন মুখ করিয়া বলিতেছে, ঝুক 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 ঝুক। মন চঞ্চল হইয়া উঠিল। এবার কোথা যাওয়া যায়? 2-1 মহাপ্রাণ বন্ধু বলিলেন, পূজার ছুটিতে দেশে যাও, পল্লী সংস্কার করো। কিন্তু অতীব লজ্জার সহিত স্বীকার করিতেছি যে বহু বহু সৎকার্যের ন্যায় এটিও আমার দ্বারা হইবার নয়। জানামি ধর্মম, অন্তত মোটামুটি জানি, কিন্তু ন চমে প্রবৃত্তি। ভ্রমণের নেশা আমার মাথা খাইয়াছে। পদব্রজ, গোজান, মোটর, নৌকা, জাহাজ এসব মাঝে মাঝে মুখ বদলাইবার জন্য মন্দ নয়, কিন্তু জানের রাজা রেলগাড়ি, রেলগাড়ির রাজা EIR। বন্ধু বললেন, ইংরেজের জিনিসে তোমার অত উৎসাহ ভালো দেখায় না। আচ্ছা, রেল না হয় ইংরেজ করিয়াছে, কিন্তু খরচটা কে যোগাইতেছে? আজ না হয় আমরা ইংরেজকে সহিংস বাহবা দিতেছি, কিন্তু এমন দিন ছিল যখন সেও আমাদের কীর্তি অবাক হইয়া দেখিত। আবার পাশা উল্টাইবে, 200 বৎসর সবুর করো, তখন তারায় তারায় মেল চালাইব। ইংরেজ ফ্যাল ফ্যাল করিয়া চাহিয়া দেখিবে, সঙ্গে লইব না, পয়সা দিলেও না। বাংলার নদ নদী, ঝোপ ঝাড়, পল্লী কুটিরের ঘুঁটের সমিষ্ট ধোয়া, পানাপুকুর হইতে উত্থিত জুঁই ফুলের গন্ধ এসব অতি স্নিগ্ধ জিনিস। কিন্তু এই দারুণ শরৎকালে মন চায় ধরিত্রীর বুক বিদীর্ণ করিয়া সগর্জনে ছুটিয়া যাইতে। পাঞ্জাব মেল শনশন ছুটিতেছে। বড় বড় মাঠ, সারি সারি তাল গাছ, ছোট ছোট পাহাড়, নিমেষে নিমেষে পট পরিবর্তন। মাঝে মাঝে বিরাম, পান, বিড়ি, সিগারেট, চা, গ্রাম, পুরি, কচৌড়ি, রুটি, কাবাব, ডিনার স্যার অ্যাট সিকোহাবাদ।
তারপর আবার প্রবল বেগ, টেলিগ্রাফের খুঁটি ছুটিয়া পলাইতেছে। দুপাশে আখের ক্ষেত স্রোতের মতো বহিয়া যাইতেছে। ছোট ছোট নদী কুণ্ডলী পাকাইয়া অদৃশ্য হইতেছে। দূরে প্রকাণ্ড প্রান্তর অতি দূরের শ্যামায়মান অরণ্যানীকে ধীরে প্রদক্ষিণ করিতেছে। কয়লার ধোঁয়ার গন্ধ, হঠাৎ জানালা দিয়া এক ঝলক উগ্রমধুর ছাতিম ফুলের গন্ধ। তারপর সন্ধ্যা। পশ্চিম আকাশে ওই বড় তারাটা গাড়ির সঙ্গে পাল্লা দিয়া চলিয়াছে। ওদিকের বেঞ্চে স্থূলধর লালাজি এর মধ্যেই নাক ডাকাইতেছে। মাথার উপর ফিরিঙ্গিটা বোতল হইতে কি খাইতেছে। এদিকের বেঞ্চে 2 কম্বল পাতা, তার উপর আরো 2 কম্বল, তার মধ্যে আমি, আমার মধ্যে ভর পেট ভালো ভালো খাদ্য সামগ্রী। তাছাড়া বেতের বাক্সে আরো অনেক আছে। গাড়ির অঙ্গে অঙ্গে লোহালক করে চাকার ঠোক করে জিঞ্জির ডান্ডার ঝনঝনায় মৃদঙ্গ মন্দিরা বাজিতেছে। আমি চিৎপাত হইয়া তাণ্ডব নাচিতেছি। হামিনাস্ত ওয়া হামিনাস্ত। এই পাশবিক পরিকল্পনা, এই অহেতুকী রেলওয়ে প্রীতি, ইহার পশ্চাতে মনস্তত্ত্বের কোন দুষ্ট সর্প লুক্কায়িত আছে? গিরিন বোসকে জিজ্ঞাসা করিতে সাহস হয় না। চট করিয়া স্থির করিয়া ফেলিলাম ডালহাউসি যাইব, আমার এক পাঞ্জাবি বন্ধুর নিমন্ত্রণে। একাই যাইব। গৃহিণীকে একটা মোটা রকম ঘুষ এবং অজস্র থিয়েটার দেখার অনুমতি দিয়া ঠান্ডা করিয়া রাখি। কিন্তু ম্যান প্রপোজেস, ওম্যান ডিসপোজেস। আমার বড় সুটকেসটা ঝাড়িতেছি, হঠাৎ বিদ্যুল্লতার মতো ছুটিয়া আসিয়া গৃহিণী বলিলেন, হোয়াট হোয়াট হোয়াট? এইখানে একটা কথা চুপি চুপি বলিয়া রাখি। গৃহিণীর ইংরাজি বিদ্যা ফার্স্ট বুক পর্যন্ত, কিন্তু তিনি আমার ফাজিল শ্যালকবৃন্দের কল্যাণে গুটি কতক মুখরোচক ইংরেজি শব্দ শিখিয়াছেন এবং সুযোগ পাইলেই সেগুলি প্রয়োগ করিয়া থাকেন। আমি আমতা আমতা করিয়া বলিলাম, এই মনে করছি ছুটির কদিন একটু পাহাড়ে কাটিয়ে আসি। শরীরটা একটু কি না? হোয়াট ইয়ে? একাই যাবার মতলব দেখছি। আমি বুঝি একটা মস্ত ভারী বোঝা হয়ে পড়েছি। পাহাড়ে গিয়ে তপস্যা হবে নাকি? সভয়ে দেখিলাম শ্রীমুখ ধুমায়মান। বুঝিলাম পর্বত বন্ধিমান। ধা করিয়া মতলব বদলাইয়া ফেলিয়া বলিলাম, রাম বলো, একা কখনো তপস্যা হয়? আমি হব না তাপস যদি না মিলে তপস্বিনী। মন্ত্র বলে স্মোক নুইসেন্স কাটিয়া গেল। গৃহিণী সহাস্যে বলিলেন, হোয়াট পাহাড়? ডালহাউসি, অনেক দূর। হ্যাং ডালহৌসি। দার্জিলিং চলো, আমার 30 ছড়া পাথরের মালা না কিনলেই নয়। আর 4 ডজন ঝাঁটা, আর অত দাম দিয়ে গলায় দেবার শুঁয়োপোকা কেনা হলো। সেই যে বোয়া না কি বলে, আর হিরে বসানো চরকা ব্রোচ, তত এ পর্যন্ত পড়তেই পেলুম না। তোমার সে ডালকুত্ত পাহাড়ে সেসব দেখবে কে? দার্জিলিং এ বরঞ্চ কত চেনাশোনা লোকের সঙ্গে দেখা হবে। টুনি দিদি আর তার ননদ, এরা সব সেখানে আছে। সরোজিনীরা, সুকুমাসী, এরাও গেছে। মঙ্কি মিত্তিরের বউ আর তার 13টা এড়ি গেঁড়ি ছানা পোনা নিয়ে গেছে। যুক্তি অকাট্য। সুতরাং দার্জিলিং যাওয়াই স্থির হইল। দার্জিলিংয়ে গিয়া দেখিলাম মেঘে বৃষ্টিতে 10 দিক আচ্ছন্ন। ঘরের বাহির হইতে ইচ্ছা হয় না, ঘরের মধ্যে থাকিতে আরও অনিচ্ছা জন্মে। প্রাতঃকালের আহার সমাধা করিয়া পায়ে মোটা বুট এবং আপাদ মস্তক ম্যাকিনটস পরিয়া বেড়াইতে বাহির হইয়াছি। জনশূন্য ক্যালকাটা রোডে একাকী পদচারণ করিতে করিতে ভাবিতেছিলাম, অবলম্বনহীন মেঘরাজ্যে আর তো ভালো লাগে না। এমন সময় অনতি দূরে এই পর্যন্ত রবীন্দ্রনাথের সহিত আশ্চর্য রকম মিল আছে, কিন্তু আমার অদৃষ্ট অন্য প্রকার। বদ্রাউনের নবাব গোলাম কাদের খাঁর পুত্রীর সাক্ষাৎ পাইলাম না। দেখা হইল ডুমরাউনের মোক্তার নকুর চৌধুরীর সঙ্গে, যিনি সম্পর্ক বিশেষে আত্মীয় অনাত্মীয় সকলেরই সরকারি মামা। নকুর মামা পথের পার্শ্বস্থিত খাদের ধারে একটা বেঞ্চে বসিয়া আছেন। তার মাথায় ছাতা, গলায় কমফোর্টার, গায়ে ওভারকোট, চক্ষুতে ভ্রুকুটি, মুখে বিরক্তি। আমাকে দেখিয়া কহিলেন,
আম, কে বোঝেন নাকি? বলিলাম, আগে হ্যাঁ, তারপর আপনি হঠাৎ দার্জিলিংয়ে? বাড়ির সব ভালো তো? কেষ্টর খবর কি? বেনারসেই আছে নাকি? কি করছে সে আজকাল? কেষ্ট নকুর মামার আপন ভাগিনেও, বেনারসের বিখ্যাত যাদব ডাক্তারের একমাত্র পুত্র, পিতৃমাতৃহীন, বয়স 24-25। সে একটু পাগলাটে লোক, নকুর মামাকে বড় একটা গ্রাহ্যই করে না, তবে আমাকে কিছু খাতির করে। নকুর মামা কহিলেন, আরে সব বলছি। তুমি তার আগে আমার একটা কথার জবাব দাও দেখি। এই দার্জিলিং এ লোকে আসে কি করতে? হ্যাঁ, ঠান্ডা চাই? কলকাতায় তো আজকাল টাকায় 1 মন বরফ মেলে, তারই গোটা কতক টালির ওপর ওয়েল ক্লথ পেতে শুলেই চুকে যায়। সস্তায় শীতভোগ হবে না, উঁচু চাই। তা না হলে শৌখিন বাবুদের বেড়ানো হয় না। কেন রে বাপু, দুবেলা তাল গাছে চললেই তো হয়। যত সব হতভাগা। এই পৃথিবীটা যখন কাঁচা ছিল, তখন বিশ্বকর্মা তাহাকে লইয়া একেবারে আচ্ছা করিয়া ময়দা ঠাসা করিয়াছিলেন। তার 10 আঙুলের গাঁটটার ছাপ এখনো রহিয়া গিয়া স্থানে স্থানে পর্বত, উপত্যকা, নদী, জলধি সৃষ্টি করিয়াছে। বিশ্বকর্মার একটি বিরাট চিমটির ফল এই হিমালয় পর্বত। নাই দিলে কুকুর মাথায় ওঠে। ভগবানের আশকারা পাইয়া মানুষ হিমালয়ের বুকে চড়িয়া দার্জিলিংয়ে বাসা বাঁধিয়াছে। নকুর মামা ধর্মভীরু লোক, অতটা বাড়াবাড়ি পছন্দ করেন না। আমি বলিলাম, কি জানেন নকুর মামা, কষ্ট পাবার যে আনন্দ তাই লোকে আজকাল পয়সা খরচ করে কেনে। অমৃত বোস লিখেছে, ভাগ্যিস আছিল নদী জগৎ সংসারে, তাই লোকে যেতে পারে পয়সা দিয়ে ওপারে। দার্জিলিং আছে তাই লোকের পয়সা খরচ করে পাহাড় ডিঙোবার বদ খেয়াল হয়েছে। তবে এইটুকু আসার কথা, এখানে মাঝে মাঝে ধস নামে। মামা ত্রস্ত হইয়া খাদের কিনারা হইতে সরিয়া রাস্তার অপেক্ষাকৃত নিরাপদ প্রান্তে আসিয়া বলিলেন, দূর দূর উচ্ছন্নে যাবে। এটা কি ভদ্রলোকের থাকবার দেশ? যখন তখন বৃষ্টি, বাসা থেকে বেরুলে তো 10 তলার ধাক্কা, দুপা হাঁটো আর দম নাও। তাও সিঁড়িও নেই। হোঁচট খেলে তো হাড়গোড় চূর্ণ, চললে হাঁপানি আর থামলে কাঁপুনি। কেন রে বাপু? নকুর মামা চারিদিকে একবার ভীষণ দৃষ্টিতে চাহিলেন। সময়টা যদি সত্য ত্রেতা অথবা দাপর যুগ হইত এবং মামা যদি মুনি ঋষি বা ভস্যলোচন হইতেন, তবে এতক্ষণে সমস্ত দার্জিলিং শহর সাহারা মরুভূমি অথবা ছাই গাদা হইয়া যাইত। আমি বলিলাম, তবে এলেন কেন? আরে দূর দূর এসেছি কি আর সাদে। কিসটার স্বভাব জানো তো। লেখাপড়া শিখলি, বিয়ে থা কর, বিষয় আশয় দেখ, রোজগার তো আর করতে হবে না। সেসব নয়, দিন কত খেয়াল হলো ছবি আঁকলে, তারপর আমসত্তর কল করে কিছু টাকা ওড়ালে, তারপর কলকাতায় গিয়ে কতগুলো ছোঁড়ার সর্দার হয়ে একটা সমিতি করলে, তারপর বোম্বে গেল। সেখান থেকেই তো আমাকে আর্জেন্ট টেলিগ্রাম। কি হুকুম? না, এই এক্ষুনি দার্জিলিং যাও, মুনসাইন ভিলায় ওঠো, আমিও যাচ্ছি, বিবাহ করতে চাই। কি করি, বড় লোক ভাগ্নে, সকল আবদার শুনতে হয়। এসে দেখি মুনসাইন ভিলায় তো নরক গুলজার। বরযাত্রীর দল আগে থেকেই এসে বসে আছে, সেই কচি সাংসদ কেসটা যার প্রেসিডেন্ট। পাত্রী ঠিক হয়েছে? আরে কোথায় পাত্রী, এখানে এসে হয়তো একটা লেপচানি কি ভুটানি বিয়ে করবে। কোচি সংসদের সদস্যরা কিছু জানে না? এই না না, কিচ্ছু না। আর জানলেই বা কি, তাদের কথাবার্তা না আমি মোটেই বুঝতে পারিনি। এই সব যেন হেঁয়ালি, তবে তারা খায় দায় ভালো। আমার সঙ্গে তাদের ওইটুকুই সম্বন্ধ। তাই কেসটা বাবা যে আজ বিকেলে পৌঁছবেন। আর সন্ধেবেলা যদি এসো তবে সবই টের পাবে, বুঝলে। সংসদের সঙ্গেদের সঙ্গেও আলাপ পরিচয় হবে। কোচি সংসদের কথা পূর্বে শুনিয়াছি।
এদের সেক্রেটারি পেলব রায় আমাদের পাড়ার ছেলে। তার পিতৃদত্ত নাম পেলারাম। বিয়ে পাশ করিয়া ছোকরার কচি এবং মোলায়েম হইবার বাসনা হইল। সে গোপ কামাইল, চুল বাড়াইল এবং লেডি টাইপিস্টের খোঁপার মতন মাথার দুপাশ ফাঁপাইয়া দিল। তারপর মুগার পাঞ্জাবি, গরদের চাদর, সবুজ নাগরা ও লাল ফাউন্টেন পেন পরিয়া মধুপুরে গিয়া আশু মুখুজ্জেকে ধরিল। ইউনিভার্সিটির খাতাপত্রে পেলারাম রায় কাটিয়া যেন পেলব রায় করিয়া দেওয়া হয়। স্যার আশুতোষ 1 ভলিউম এনসাইক্লোপিডিয়া লইয়া তাড়া করিলেন। পেলারাম পলাইয়া আসিল এবং বিএ ডিপ্লোমা বাক্সে বন্ধ করিয়া নিরুপাধিক পেলব রায় হইল। তারই উদ্যমে কোচি সংসদ প্রতিষ্ঠিত হইয়াছে। তবে যতদূর জানি কেষ্টই সমস্ত খরচপত্র যোগায়। এই কোচি সংসদের উদ্দেশ্য কি আমার ঠিক জানা নেই। শুনিয়াছি এরা যাকে তাকে মেম্বার করে না এবং নূতন মেম্বারের দীক্ষা প্রণালীও এক ভয়াবহ ব্যাপার। গভীর পূর্ণিমা নিশীথে সমবেত সদস্য মণ্ডলীর করস্পর্শ করিয়া দীক্ষার্থী 16টি ভীষণ শপথ গ্রহণ করে। সঙ্গে সঙ্গে 16 টিন সিগারেট পড়ে এবং এন্তার চা খরচ হয়। অনেক বেলা হইয়াছে, মেঘও কাটিয়া গিয়াছে। সন্ধ্যার সময় নিশ্চয়ই মুনশাইন ভিলায় যাইব বলিয়া নকুর মামার নিকট বিদায় গ্রহণ করিলাম। গৃহিণী 3 ছড়া 5 শিকা দামের চুনিপান্নার মালা উপর্যুপুরি গলায় পরিয়া বলিলেন, দেখো তো আমার কেমন মানাচ্ছে। চমৎকার, যেন পরস্ত্রী। তুমি একটি ক্যাট, পরস্ত্রী না হলে বুঝি মনে ধরে না? আরে চটো কেন, পরকীয়া তত্ত্ব অতি উঁচু দরের জিনিস। তার মহিমা বোঝা যার তার কম্য নয়। তবে যে নিজের স্ত্রীকে পরস্ত্রীর মতন নিত্য নূতন ধরিতে না পারি দেখে, সে অনেকটা এগিয়েছে। রাধাকৃষ্ণই হচ্ছে মডেল প্রেমিক। ফ্রয়েড বলেছেন, ড্যাম ফ্রয়েড এন্ড রাধাকৃষ্ণ মাথায় থাকুন। আমাদের মতন মুখ্য লোকের সীতারামই ভালো। কিন্তু রাম যে সীতাকে দুবার পোড়াতে চাইলেন, তার কি? সে তো লোক নিন্দায় বাধ্য হয়ে। ত্রেতা যুগের লোকগুলো ছিল কুচুন্ডে, রাস্কেল। তা তিনি ভরতকে রাজ্য দিয়ে সীতাকে নিয়ে আবার বনে গেলেই পারতেন। সেই আহ্লাদে প্রজারাজা রামকে ছাড়তে চাইলে না। বাহ, তুমি আমার চাইতে ঢের বড় উকিল। আমি তোমাকে রামচন্দ্রের তরফ থেকে ধন্যবাদ দিচ্ছি। কিন্তু ভাগ্যিস তিনি সীতার মতন বউ পেয়েছিলেন, তাই নিস্তার পেয়ে গেলেন। তোমার পাল্লায় পড়লে অযোধ্যা শহরটাকেই ফাঁসি দিতে হতো। কেন কেন? আমি কি শূর্পণখা না তারকা রাক্ষসী? সীতা ছিলেন গোবেচারী লক্ষ্মী মেয়ে, তোমার মতন আবদেরে নয়। তা সোনার হরিণ কে চেয়েছিল মশাই? কত ওজন তার খোঁজ রাখো কিছু? যদিও ফাঁপা হয় তবুও 5000 ভরি। আচ্ছা আচ্ছা, তোমারই জিত। আর শুনেছ, কেষ্ট যে এখানে বিয়ে করতে আসছে, সেই কাশীর কেষ্ট। হুররে! ভাগ্যিস খান কত গয়না এনেছি। কিন্তু আশ্বিন মাসে লগ্ন কোথায়? প্রেমের তেজ থাকলে লগ্নে কি আসে যায়। তবে পাত্রীটি কে তা কেউ জানে না। হয়তো এখনো পাত্রী স্থির হয়নি, যদিও বরযাত্রীর দল হাজির। ও গ্যাড! শুনেছিলাম কেষ্টর বাপের ইচ্ছে ছিল টুনি দিদির ননদের সঙ্গে কেষ্টর বিয়ে দিতে। সেই মেয়ে তো এখন এখানেই আছে, আর বড় সড়ো হয়েছে। তারও বাপ মা নেই। তার দাদা টুনি দিদির বর ভুবন বাবু, তিনি এখন অভিভাবক। তা বলতে পারি না, কেষ্টর মতিগতি বোঝা শিবের অসাধ্য। যাই হোক, সন্ধ্যার সময় একবার কেষ্টর বাসায় যাব। মনোহারিণী সন্ধ্যা। জনবিরল পথ দিয়া চলিয়াছি। শহরের সর্বত্র উপরে, আরো উপরে, নিচে, আরো নিচে, স্তরে স্তরে অগণিত দীপমালা ফুটিয়া উঠিয়াছে। রাস্তার দুধারে ঝোপে জঙ্গলে পাহাড়ি ঝিঝির অলৌকিক মূর্ছনা সরজ হইতে নিষাদে লাফাইয়া উঠিতেছে। পরিষ্কার আকাশে চাঁদ উঠিয়াছে, কুয়াশার চিহ্ন মাত্র নাই। ওই মুনশাইন ভিলা। 100 miles, 100 miles, 100 miles, 100 miles. You can hear the whistle blow the horn. কিসের শব্দ? দার্জিলিং শহরে পূর্বে শিয়াল ছিল না? বর্ধমানের মহারাজা যে কটা আনিয়া ছাড়িয়া দিয়াছিলেন,
তারা কি মুনশাইন ভিলায় উপনিবেশ স্থাপন করিয়াছে? না, শিয়াল নয়, কচি সংসদ গান গাহিতেছে। গানের কথা ঠিক বোঝা যাইতেছে না, তবে আন্দাজে উপলব্ধি করিলাম একে অচেনা অজানা অচিন্তনীয়া অরক্ষণীয়া বিশ্বতরুণীর উদ্দেশ্যে কচিগণ হৃদয়ের ব্যথা নিবেদন করিতেছে। হা নকুড় মামা, তোমার কপালে এই ছিল। আমাকে দেখিয়ে সংসদ গান বন্ধ করিল। মামা ও কেষ্টকে দেখিলাম না। কেষ্ট আজ বিকালে পৌঁছিয়াছে, কিন্তু কোথায় উঠিয়াছে কেহ জানে না। শীঘ্রই সে মুনশাইন ভিলায় আসিবে এরূপ সংবাদ পাওয়া গিয়াছে। পেলবরায় আমাকে খাতির করিয়া বসাইল এবং সংসদের অন্যান্য সভ্যগণের সহিত পরিচয় করাইয়া দিল। আরে ব্রজেন বাবু যে, ব্রজেন বাবু আসুন আসুন আসুন, আমি বাকিদের সাথে আলাপ করিয়ে দিই। আসুন, এই যে ইনি হলেন শিহরণ সেন, আর ওনার পাশে বসে আছেন বিগলিত ব্যানার্জি, আর ওই যে ওদিকে বসে আছে উনি হলেন অকিঞ্চিত কর, আর ইনি হলেন হুতাশ হালদার, আর ওই যে ওই দিকে বসে আছে উনি হলেন দোদুল দে, আর এই আমার পাশে ইনি হলেন লালিমা পাল, ব্র্যাকেটে কিন্তু পুং। এদের নাম কি অন্নপ্রাশনলব্ধ না স্বজ্ঞানে স্বনির্বাচিত? ভাবিলাম জিজ্ঞাসা করি, কিন্তু চক্ষু লজ্জা বাধা দিল। লালিমা পাল মেয়ে নয়, নাম শুনিয়া অনেকে ভুল করে, সেজন্যে সে আজকাল নামের পর পুং লিখিয়া থাকে। হঠাৎ দরজা ঠেলিয়া নকুড় মামা ঘরে প্রবেশ করিলেন। তার পিছনে ওকে, এই কি কেষ্ট? আমি একাই চমকিত হই নাই, সমগ্র কচি সংসদ অবাক হইয়া দেখিতে লাগিল। হুতাশ বেচারা নিতান্ত ছেলে মানুষ, সবে সিগারেট খাইতে শিখিয়াছে, সে আটকাইয়া উঠিল। কেষ্টর আপাদমস্তক বাঙালির আধুনিক বেশবিন্যাসের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করিতেছে। তার মাথার চুল কদম্ব কেশরের মতন ছাঁটা, গোঁফ নাই, কিন্তু ঠোঁটের নিচে ছোট একগোছা দাড়ি আছে। গায়ে সবুজ রঙের খাটো জামা, তাতে বড় বড় সাদা ছিট, কোমরে বেল্ট, মালকোঁচা মারা বেগনি রঙের ধুতি, পায়ে পট্টি ও বুট, হাতে একটা মোটা লাঠি বা কোঁতকা, পিঠে ক্যানভিসের ন্যাপস্যাক স্ট্রাপ দিয়ে বাঁধা। আমি প্রথমে কথা কহিলাম, কেষ্ট, এ কি বিভীষিকা! কেষ্ট বলিল, আরে প্রথমটা তাই মনে হবে, কিন্তু যখন বুঝিয়ে দেব তখন বলবেন হ্যাঁ কেষ্ট ঠিক করেছে। আরে ব্রজেন্দা, জীবনটা ছেলে খেলা নয়, আর্ট অ্যান্ড এফিসিয়েন্সি। কিন্তু চেহারাটা অমন করলে কেন? আরে শুনুন, মানুষের চুলটা অনাবশ্যক, শীততাপ নিবারণের জন্য যেটুকু দরকার ঠিক ততটুকুই রেখেছে। এই যে দেখছেন দাড়ি, একে বলে ইম্পেরিয়াল। এর উদ্দেশ্য নাকটাকে ব্যালেন্স করা। আপনারা সাদা ধুতির উপর ঘোর রঙের জামা পরেন, অফুল, তাতে চেহারাটা টপ হেভি দেখায়। আমার পোশাক দেখুন, লাল ভায়োলেট অ্যান্ড সেজ গ্রিন, হোয়াইট স্পটস, কলার কনস্ট্রাক্ট অ্যান্ড হারমোনি। এইবার পাছাপার হাফ প্যান্ট ফরমাস দিয়েছি, তাতে ওয়েস্ট লাইন আরো ইমপ্রুভ করবে। এই যে দেখছেন লাঠি, এতে বাঘ মারা যায়। এই যে দেখছেন পিঠের উপর বোঁচকা, এতে পাবেন না এমন কোনো জিনিস নেই। আমি স্বাবলম্বী, স্বয়ং সিদ্ধ, বেপরোয়া। এই পর্যন্ত বলিয়া কেষ্ট দুই পকেট হইতে দুই প্রকার সিগারেট বাহির করিল এবং যুগপথ টানিতে টানিতে বলিল, পারেন এরকম একটা ভার্জিনিয়া, একটা টার্কিশ, মুখে গিয়ে ব্লেন্ড হচ্ছে। নকুড় মামা চক্ষু মুদিয়া অগ্নিগর্ভ শমীবৃক্ষবৎ বসিয়া রহিলেন। তাহার অভ্যন্তরে বিস্ময় ও ক্রোধ ধিকি ধিকি জ্বলিতেছে। পেলব রায় বলিল, কেষ্ট বাবু, আপনি না কচি সংসদের সভাপতি, আপনি শেষটা এমন হলেন। আরে কোচি ছিলুম বটে, কিন্তু এখন পাকবার সময় এসেছে। নিশ্চয়ই, নইলে দরকচা মেরে যাবে। যাক সব কথা। কেষ্ট, তুমি নাকি বে করবে?
সেই পরামর্শই তো করতে আসা। আপনিও এসেছেন, খুবই ভালো হয়েছে। প্রথমে আমি প্রেম সম্বন্ধে 2-4 কথা বলতে চাই। নকুর মামা, আপনি ওপরে গিয়ে লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়ুন, আর ঠান্ডা লাগাবেন না। যা স্থির হয় পরে জানাবো এখন। তারপর কেষ্ট, প্রেম কি প্রকার? একটু চা হলে যে হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক মিনিট। আমি বোদাকে ডাকি। বোদা, বোদা, বোদা। জি সাহেব জি। বোদা কেষ্টর চাকর, নেপালি ক্ষত্রিয়। তাহার মুখ দেখিলেই বোঝা যায় যে সে চন্দ্র বংশাবতংশ। পেলব তাহাকে 10 পেয়ালা চা আনিতে বলিল। শোনো বোদা, তুমি চট করে আমাদের সবার জন্য 10 পেয়ালা চা নিয়ে এসো, ঠিক আছে? দেরি করবে না, কিন্তু একটু তাড়াতাড়ি করো। হ্যাঁ হ্যাঁ সাহেব জি, আমি এক্ষুনি আনছি। কেষ্ট বলিতে লাগিল, প্রেম সম্বন্ধে লোকের অনেক বড় বড় ধারণা আছে। চণ্ডীদাস বলেছেন, নিমে দুধ দিয়া একত্র করিয়া ওই ছুন কানুর প্রেম। রাশিয়ান কবি ভটকায়স্কি বলেন, প্রেম একটা নিকৃষ্ট নেশা। মেডসিন কপ বলেন, প্রেমে পরমায়ু বৃদ্ধি হয়, কিন্তু ঘোল আরও উপকারী। মাদাম দেসাইয়া বলেন, প্রেমই নারীর একমাত্র অস্ত্র, যার দ্বারা পুরুষের যথা সর্বস্ব কেড়ে নেওয়া যায়। ওমর খাইয়াম লিখেছেন, প্রেম চাঁদের শরবত, কিন্তু তাতে একটু সিরাজি মিশুতে হয়। হেনরি VIII বলেছেন, প্রেম অবিনশ্বর। একটি প্রেম পাত্রী বধ করলে পরপর আরো 10টি এসে জোটে। ফ্রয়েড বলেন, প্রেম হচ্ছে পশু ধর্মের উপর সভ্যতার পলেস্তারা। হ্যাভলক অ্যালিস বলেন, ঢের হয়েছে, তুমি নিজে কি বলো তাই শুনতে চাই। আমি বলি প্রেম একটা ধাপ্পাবাজি, যার দ্বারা স্ত্রী পুরুষ পরস্পরকে ঠকায়। কচি সংসদ একটা অস্ফুট আর্তনাদ করিল। হুতাশ বুকে হাত দিয়া ক্ষীণ স্বরে বলিল, এই হতো, অমন করছিস কেন রে? বেশি সিগারেট খেয়েছিস বুঝি? আর খাসনি তুই? লালিমা পালের গলা হইতে একটা ঘড়ঘড়ে আওয়াজ নির্গত হইল। জাপানি ঘড়ি বাজিবার পূর্বে যেরকম করে সেই প্রকার। তার গলাটা স্বভাবত একটু শ্লেষা জড়িত। কলিকাতায় থাকিতে সে কোকিলের ডিমের সঙ্গে মকরধ্বজ মারিয়া খাইত, কিন্তু এখানে অনুপান অভাবে ঔষধ বন্ধ আছে। কেষ্ট তাহাকে উৎসাহিত করিয়া বলিল, নীলু, তোর যদি প্রেম সম্বন্ধে কিছু বলবার থাকে তো বল না। লালিমা বলিল, আমার মতে প্রেম হচ্ছে একটা 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 ভূমিকম্প। এক্স্যাক্টলি, প্রেম একটা ভূমিকম্প, ঝঞ্ঝাবাত, নায়াগ্রা প্রপাত, আকস্মিক বিপদ, যাতে বুদ্ধি শুদ্ধি লোপ পায়। লালিমা আর একবার বাজিবার উপক্রম করিল, কিন্তু তার প্রতিবাদ নিষ্ফল জানিয়া অবশেষে নিরস্ত হইল। আমি বলিলাম, তবে তুমি বিয়ে করতে চাও কেন? কত টাকা পাবে হে? 1 পয়সাও নেব না। আমি বিবাহ করতে চাই জগৎকে একটা আদর্শ দেখাবার জন্য। জগতে 2 রকম বিবাহ চলিতাছে। এক হচ্ছে আগে বিবাহ তারপরে প্রেম, যেমন সেকেলে হিঁদুর। আর এক রকম হচ্ছে আগে প্রেম তারপরে বিবাহ, অর্থাৎ কোর্টশিপের পর বিবাহ। আমি বলি 2 ভুল। আগে বিবাহ হলে পরে যদি বনিবনা না হয়, তখন কোথা থেকে প্রেম আসবে? হ্যাঁ, আর আগে প্রেম পরে বিবাহ, এও সমান খারাপ। কারণ কোর্টশিপের সময় 2 পক্ষই প্রেমের লোভে নিজের দোষ ঢেকে রাখে। তারপরে বিবাহ হয়ে গেলে যখন গলদ বেরিয়ে পড়ে, তখন টু লেট। ওসব তো পুরনো কথা বলছো। তুমি কি ব্যবস্থা করতে চাও তাই বলো। আমার সিস্টেম হচ্ছে প্রেমকে একদম বাদ দিয়ে কোর্টশিপ চালাতে হবে। বিকজ প্রেমের গন্ধ থাকলেই লুকোচুরি আসবে। চাই 2 জন নির্লিপ্ত সুশিক্ষিত নরনারী আর একজন বিচক্ষণ ভুক্তভোগী মধ্যস্থ ব্যক্তি, যিনি নানা বিষয়ে উভয় পক্ষের মতামত বেশ করে মিলিয়ে দেখবেন। আমি একটা লিস্ট করেছি। এতে আছে বেশভূষা, আহার্য, শয্যা, পাঠ্য, কলা চর্চা, বন্ধু নির্বাচন, আমোদ প্রমোদ ইত্যাদি 93টি অত্যন্ত দরকারি বিষয়, যা নিয়ে স্বামী স্ত্রীর হরদম মতভেদ হয়ে থাকে। প্রথমেই যদি এইসব মোকাবেলা হয়ে যায় এবং অধিকাংশ বিষয় 2 পক্ষের একমত হয়, আর বাকি অল্প স্বল্প বিষয় একটা রফা করা চলে আর কি।
তাহলে পরে গোলযোগের ভয় থাকবে না। কিন্তু খবরদার, হ্যাঁ খবরদার, গোড়াতেই যেন প্রেম না এসে জোটে, তাহলেই কিন্তু সব ভণ্ডুল হবে। শেষে যত খুশি প্রেম হোক তাতে আপত্তি নেই। এতদিন চলছিল কোর্টশিপ, বাট মাই সিস্টেম ইজ হাই কোর্টশিপ। কোর্ট মার্শাল বললে আরো ঠিক হয়। যাকে সিস্টেম তো বুঝলাম, কিন্তু এমন পাত্রী কে আছে যে তোমার এই এক্সপেরিমেন্টে রাজি হবে? তবে তুমি যে প্রেমের ভয় করছো সেটা মিথ্যে। তোমার এই মূর্তি দেখলে প্রেম বাপ বাপ করে পালাবে। পাত্রে আমি আজ ঠিক করে এসেছি। কে সেই হতভাগিনী? ভুবন বোসের ভগ্নী পদ্মমধু বোস। আরে আমাদের টুনি দিদির ননদ? তাই বলো, গিন্নি তাহলে ঠিক আন্দাজ করেছিলেন। কিন্তু শুনলুম তোমাদের বিয়ের কথা নাকি আগেই একবার হয়েছিল। এতে কেস প্রেজুডিসড হবে না? মোটেই না, আমরা দুপক্ষই নির্বিকার। এই ব্রজনদা শুনুন, আপনাকে কিন্তু মধ্যস্থতা করতে হবে। আপনার লিগাল আর ম্যাট্রিমোনিয়াল দুরকম অভিজ্ঞতাই আছে, ভালো করে জেরা করতে পারবে, বুঝলেন তো? রাজি আছি, কিন্তু মেয়েটা আমার উপর না চটে। আরে ধুর, কোনো ভয় নেই, পদ্ম অত্যন্ত বুদ্ধিমান লোক। লোকটি তো বুদ্ধিমান, কিন্তু মেয়েটি কেমন? মজবুত বলেই তো বোধ হয়। 7 মাইল হাঁটতে পারে, 2 ঘন্টা টেনিস খেলতে পারে, মাসকুলার ইন্ডেক্স খুব হাই, ফেটিক কোএফিসিয়েন্ট বেশ লো, সেলাই জানে, রান্না জানে, লজিক জানে, বাজে তর্ক করে না, ইকোনমিক্স জানে, গান গাইবার সময় বেশি চেঁচায় না। তাহলে কাল সন্ধেবেলা ভুবন বাবুর বাড়ি ঠিক যাবেন। হ্যাঁ, ওই লাভলক রোড, মডলিন কটেজ। আমি প্রতিশ্রুতি দিয়া গৃহাভিমুখ হইলাম। মুনশাইন ভিলার গেট পার হইতেই একটা কোলাহল কানে আসিল। আন্দাজে বুঝিলাম কুচি সংসদের রুদ্ধ বেদনা মুখরিত হইয়া কেষ্টকে গঞ্জনা দিতেছে। আমি আর দাঁড়াইলাম না। সমস্ত শুনিয়া গৃহিণী মত প্রকাশ করিলেন। রিপিং পার্সি থিয়েটারের চাইতেও ভালো। হে, আমি কিন্তু তোমার সঙ্গে যাচ্ছি। যদি 5 টাকা দিয়ে টিকিট কিনতে হয় তাতেও আমি রাজি আছি। কিন্তু তোমাকে তো শুনতে দেবে না। হাইকোর্টশিপ গোপনে হয়, ওইটুকুই সাধারণ কোর্টশিপের সঙ্গে মেলে। ঘরে থাকবো শুধু আমি, কেষ্ট আর পদ্ম। হাড়ি পাতবো। তার দরকার হবে না, সব কথাই পরে শুনতে পাবে। আমার যে কান তাহা তোমার হোক। সে যাই হোক, আমিও যাব। কিন্তু পরের ব্যাপারে তোমার ওরকম কৌতূহল তো ভালো নয়। ফ্রয়েডের কি ব্যাখ্যা করেন জানো? এই যে খবরদার, ও মুখ পড়ার নাম করবে না বলছি। অগত্যা দুজনেই টুনি দিদির বাসায় চলিলাম। ভুবনবাবু ও টুনি দিদি এরা যেন সাংখ্য দর্শনের পুরুষ প্রকৃতি। কর্তাটি কুঁড়ের সম্রাট, সমস্তক্ষণ ড্রেসিং গাউন পরিয়া ইজি চেয়ারে বসিয়া বই পড়েন ও চুরুট ফোঁকেন। গিন্নিটি ঠিক উল্টো, অসীম শক্তিময়ী, অঘটন ঘটন পটিয়সী, মাছ কোটা হইতে গাড়ি রিজার্ভ করা পর্যন্ত সব কাজ নিজেই করিয়া থাকেন। কথা কহিবার ফুরসত নাই। তাড়াতাড়ি অভ্যর্থনা শেষ করিয়াই অতিথি সৎকারের বিপুল আয়োজন করিতে রান্নাঘরে ছুটিলেন। পদ্ম আসিয়া প্রণাম করিল। খাসা মেয়ে, কেষ্ট হতভাগা বলে কিনা মজবুত। এ কি হাতুড়ি না হামানদিস্তা? কচি সংসদের মধ্যে বাস্তবিক যদি কেউ নিরেট কচি থাকে তবে সে কেষ্ট। যতই প্রেমের বক্তৃতা দিক, ঋষ্যশৃঙ্গের একটা শিং ছিল, কেষ্টর 2টো শিং। কিন্তু এই সুশ্রী বুদ্ধিমতী সপ্রতিভ মেয়েটি কেন এই গর্দভের খেয়ালে রাজি হইল? স্ত্রী জাতি বাঁদর নাচ দেখিতে ভালোবাসে। পদ্মর উদ্দেশ্য কি শুধু তাই? স্ত্রী চরিত্র বোঝা শক্ত। না, মনস্তত্ত্বের বইগুলো ভালো করিয়া পড়িতে হইবে। হাইকোর্টশিপ আরম্ভ হইল। ঘরের পর্দা ভেদ করিয়া শুরুর রান্নাঘর হইতে টুনি দিদি ও আমার গৃহিণীর উচ্চ হাসি এবং কাটলেট ভাজার গন্ধ আসিতেছে। আমি যথাসাধ্য গাম্ভীর্য সঞ্চয় করিয়া শুভ কার্য আরম্ভ করিলাম। এই মকদ্দমায় বাদী, প্রতিবাদী, অনুবাদী, সংবাদী, বিসংবাদী কে কে তা এখনো স্থির হয়নি। কিন্তু সেজন্য বিচার আটকাবে না, কারণ 2 সাক্ষী হাজির, শ্রীমান কেষ্ট ও শ্রীমতী পদ্ম। আর ব্রজেন্দা, আপনি এই গুরু বিষয় নিয়ে আর তামাশা করবেন না প্লিজ, আপনি কাজ শুরু করুন। ব্যস্ত হও কেন?
আগে যথারীতি সত্যপাঠ করাই। শ্রীমান কেষ্ট, তুমি শপথ করে বলো যে তোমার মধ্যে পূর্বরাগের কোনো কমপ্লেক্স নেই। যদি থাকে তবে মকদ্দমা এখনই ডিসমিস হবে। আরে একদম নেই। পদ্ম যখন 5 বছরের, আমি তখন 10 বছরের। তখন ওকে যেরকম দেখতাম এখনো ঠিক তাই দেখি। হ্যাঁ, তবে আগে একটু ওকে ঠেঙাতো, এখন আর ঠেঙাই না। শ্রীমতী পদ্ম, কেষ্টর প্রতি তোমার মনোভাব কি রকম তা জিজ্ঞেস করে তোমার অপমান করতে চাই না। কেষ্টর মূর্তি হচ্ছে পূর্বরাগের অ্যান্টিডোট। কেষ্ট, এইবার তোমার সেই ফিরিস্তিটা দাও। বাপরে, 93টা আইটেম! বেশভূষা, আহার্য, শয্যা, পাঠ্য, এ তো দেখছি পাক্কা 15 দিন লাগবে। দেখো, আজ বরঞ্চ আমি গোটা কতক বাছা বাছা প্রশ্ন করি। যদি অবস্থা আশাজনক বোধ হয় তবে কাল থেকে সিস্টেমেটিক টেস্ট শুরু হবে। আচ্ছা, প্রথমে আহার্য সম্বন্ধে জিজ্ঞাসা করি, কারণ ওইটাই সবচেয়ে দরকারি, ফ্রয়েড যাই বলুন। কেষ্ট, তুমি লঙ্কা খাও? ঝাল আমার মোটেই সহ্য হয় না। পদ্ম, কি বলো? ও বাবা, ঝাল ছাড়া আবার রান্না হয় নাকি? আর লঙ্কা না হলে আমি খেতেই পারি না। ব্যাড, প্রথমেই ঢেরা পড়ল। স্বামী স্ত্রীর তো ভিন্ন হেসেল হতে পারে না। রফা করা চলে কিনা পরে স্থির করা যাবে। যাই হোক, জলে লঙ্কা সেদ্ধ করে দুজনকে খাইয়ে দেখে এমন একটা পার্সেন্টেজ ঠিক করতে হবে যা দুপক্ষেরই বরদাস্ত হয়। আচ্ছা, তোমরা চায়ে কে ক চামচ চিনি খাও? আমি 1। আমার কিন্তু গুনে গুনে 7 চামচ। আমি মেরে কেটে 3 চামচ অব্দি উঠতে পারি। এই পদ্ম, তুমি একটু নামো না। খবরদার, সাক্ষী ভাঙাবার চেষ্টা করো না। যা জিজ্ঞাসা করবার আমিই করব। আচ্ছা কেষ্ট, তুমি কি রকম বিছানা পছন্দ করো? নরম না শক্ত? একটু একটু শক্ত রকম, এই ধরুন 2 ইঞ্চি গদি। বেশি নরম হলে না আমার আবার ঘুমই হয় না। আমি চাই নরম তুলতুলে। ভেরি ভেরি ব্যাড, এই ফের ঢেড়া দিলুম। আচ্ছা কেষ্ট, পদ্মর চেহারাটা তোমার কিরকম পছন্দ হয়? তা মন্দ কি? আমি সাক্ষী বিহবলকারী ধমক দিয়া বলিলাম, ওসব ভাষা ভাষা জবাব চলবে না। ভালো করে দেখো, তারপর বলো। পদ্ম লাল হইল। কেষ্ট অনেকক্ষণ ধরিয়া তাহাকে নিরীক্ষণ করিয়া একটু বোকা বোকা হাসিয়া বলিল, খাসা 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 চেহারা। এ পদ্ম আর সে পদ্ম নেই, একেবারে। ব্যাস ব্যাস, বাজে কথা বলো না। পদ্ম, এবারে তুমি কেষ্টকে দেখে বলো। পদ্ম ভ্রুকুঞ্চিত করিয়া কেষ্টর প্রতি চকিত দৃষ্টি হানিয়া বলিল, ঠং যেন একটি সং। হ্যাঁ, তা না হয় আমি মাথার চুলটা 1 ইঞ্চি বাড়িয়ে ফেলবো, আর দাড়িটাও না হয় ফেলে দেবো। আচ্ছা পদ্ম, এই হাত দিয়ে দাড়িটা চেপে রাখলাম। এইবার দেখো তো পদ্ম। বাবারে, পদ্ম হাসিয়া লুটাইয়া পড়িল। হোপলেস। আপত্তির প্রতিকার হতে পারে, কিন্তু বিদ্রুপের ওষুধ নেই। আরে দূর, আপনি তো যা তা রিমার্ক করে সব ভুলিয়ে দিচ্ছেন। আচ্ছা বাপু, তুমি নিজেই না হয় জেরা করো। কেষ্ট প্রত্যালিঢ় পদে বসিয়া আস্তিন গুটাইয়া বলিল, পদ্ম, এই দেখো, আমার হাত, একে বলে বাইসেপ। এই দেখো ট্রাইসেপ। এইরকম জবরদস্ত গরম তোমার পছন্দ হয় না? না ওই ব্রজেন্দ্রের মতো গোলগাল নাদুস নুদুস চাও? হ্যাঁ, তোমার মতামত জানতে পারলে আমি না হয় আমার আদর্শ সম্বন্ধে ফের বিবেচনা করব। তোমার চেহারা তুমি বুঝবে, আমার তাতে কি? আমি তো আর তোমায় দারোয়ান রাখছি না। আচ্ছা, তোমার হাতটা দেখি একবার, কিরকম পাঞ্জার জোর। কেষ্ট খপ করিয়া পদ্মর পদ্ম হস্ত ধরিল। আমি বলিলাম, হ্যাঁ হ্যাঁ, ও কি সাক্ষীর ওপর হামলা? ওসব চলবে না। আমার ওপর যখন বিচারের ভার, তখন যা করবার আমিই করব। তুমি ওই ওই ওখানে গিয়ে বসো। কেষ্ট অপ্রতিভ হইয়া বলিল, বেশ তো, আপনি ফের কোশ্চেন করুন। আর দরকার নেই, তোমাদের মোটেই মতে মিলবে না, রফা করাও চলবে না। আমি এই হুকুম লিখলুম, ন্যাপো নাথিং ডুইং। কেস এখন মুলতবি রইল।
1 বৎসর নিজের নিজের মতামত বেশ করে রিভাইজ করো, তারপর আবার অত্র আদালতে হাজির হইবা। কেষ্ট এবার চটিয়া উঠিল, বলিল, দূর মশাই, আপনি আমার সিস্টেম কিছু বুঝতেই পারেননি। আপনি যা করলেন সে কি একটা টেস্ট হলো? শুধু ইয়ার কি, আপনাকে মধ্যস্থ মানাই ঠকমারি হয়েছে। আমিও খাপ্পা হইয়া বলিলাম, দেখো কেষ্ট, বেশি চালাকি করো না। আমি একজন উকিল, 12 বৎসর প্র্যাকটিস করেছি, 15 বৎসর হলো বিবাহ করেছি, ঝাড়া 1 মাস সাইকোলজি পড়েছি। কার সঙ্গে কার মতে মেলে তা আমার বিলক্ষণ জানা আছে। আর তুমি তো নির্বিকার, তোমার অত রাগ কেন? দেখো দেখি পদ্ম কেমন লক্ষ্মী মেয়ে, চুপটি করে বসে আছে। কেষ্ট গজগজ করিতে লাগিল। এই সময় হঠাৎ ঘরের পর্দা ঠেলিয়া টুনি দিদির ছোট খুকি প্রবেশ করিল। আমি গম্ভীর স্বরে বলিলাম, নারী, তুমি কি চাও? খুকির নারীত্বের দাবি অতি মহৎ এবং সমস্ত নারী সমাজের অনুধাবনযোগ্য। বলিল, এই যে খাবে, চলুন, লুচি যে জুড়িয়ে যাচ্ছে। কেষ্ট কাহারও সহিত আর বাক্যালাপ করিল না, ভালো করিয়া খাইলও না। আহারান্তে আমি একাই নিজের বাসায় ফিরিলাম। গৃহিণী আজ এখানেই রাত্রি যাপন করিবেন। পরদিন বেলা 10টার সময় গৃহিণী ফিরিয়া আসিয়া আপাদমস্তক মুড়ি দিয়া শুইয়া পড়িলেন। সভয় দেখিলাম তিনি কম্বলের ভিতরে ক্ষণে ক্ষণে নড়িয়া উঠিতেছেন এবং অস্ফুট শব্দ করিতেছেন। বলিলাম, ফিক ব্যথাটা আবার ধরেছে বুঝি? ডাক্তার দাসকে ডাকবো? গৃহিণী অতি কষ্টে বলিলেন, না, কিছু দরকার নেই, আপনি সেরে যাবেন। হিস্টেরিয়া নাকি? ও উৎপাত তো ছিল না। নিশ্চয় বেচারা কল্লোকার ব্যাপারে মনক্ষুণ্ণ হইয়াছে। আমার মতলব তো জানে না। মেয়েরা চায় রাতারাতি বিবাহটা স্থির হইয়া যাক। আর এ অত ব্যস্ত হইলে কি চলে? কেষ্ট সবে বর্ষি গিলিয়াছে, এখন তাকে আরো দিন কত খেলাইতে হইবে। বৈকালে মুনশাইন ভিলায় যাইলাম। উদ্দেশ্য কেষ্টকে একটু ঠান্ডা করা। কিন্তু কেষ্টর দেখা পাইলাম না, মামাও নাই। কোচি সংসদের সভ্যগণ নিজ নিজ খাটে শুইয়া আছে, ডাকিলে সাড়া দিল না। তাহাদের দৃষ্টি উদাস, নিশ্চয় একটা বড় রকম ব্যথা পাইয়াছে। বোদাকে জিজ্ঞাসা করিলাম, বাবু কাহা? বোদার বদনচক্রে দর্শন, নিঃশ্বাস ও বাক্য নিঃসরণের জন্য যে কয়টি ছোট ছোট ছিদ্র আছে তাহা বিস্ফারিত হইল। বলিল, बाबू बाबू भागा। अरे भुवन बाबू भाग गया, उनकी बीवी भाग गया, उनकी कोकी भाग गया, कोकी का जो घोड़ा थी वो भी भाग गया, और घोड़े की जो मिसी बाबा थी वो सब भी भाग गया, सब भाग गया। ভুবন বাবু, তাহার বিবি, তাহার খুকি, খুকির ঘোড়া এবং ফর্সা মতন মিসবিবা অর্থাৎ পদ্ম সকলেই পালাইয়াছে। নকুর মামা বোধহয় খোঁজে বাহির হইয়াছেন। কোচি সংসদ কিছুই জানে না, জিজ্ঞাসা করা বৃথা। গৃহিণীর কাণ্ড মনে পড়িল। ফিক ব্যথাও নয়, হিস্টেরিয়াও নয়, শুধু হাসি চাপিবার চেষ্টা। তৎক্ষণাৎ বাসায় ফিরিলাম। তুমি যত নষ্টের গোড়া। আহা, কি আমার কাজের লোক, নিজে তো কিছুই করতে পারলে না, এখন নাকি আমার দোষ। তারপর ব্যাপারটা কি বলো দেখি? তুমি তো রাত 10টা 10:30টায় ফিরে এলে। টুনি দিদি আর আমি গল্প করতে লাগলাম। সে কত সুখ দুঃখের কথা। রাত 12টার সময় দেখি কেষ্ট টিপি টিপি আসছে। তার মুখ কাঁদো কাঁদো, চাউনি পাগলের মতন। কেষ্ট, কি হয়েছে? পদ্মর সঙ্গে বিয়ে না হলে আমি আর প্রাণই রাখবো না। আমার আর তর সইছে না, হয় পদ্ম না হলে একটা অ্যাসিড। আমি বললাম, তার আর চিনতে কি, অ্যাসিড ডাক্তারখানায় পাওয়া যায়, আর পদ্ম তো মজুতি আছে। আগে সকাল হোক, তারপর যা হয় একটা ব্যবস্থা করা যাবে। কেষ্ট বললে, আমি এখনই আমার এই সঙ্গের সাজ ফেলে দিয়ে ভদ্রলোক সাজবো, কিন্তু অত লাফালাফির পর 5 জনের কাছে মুখ দেখাবো কেমন করে? হ্যাঁ,
কুছ পরোয়া নেই, কালকের মেলেই কলকাতায় পালিয়ে চল, গিয়েই বিয়ে দেবো। কত বিগড়ে বসলো। আমি বিয়ে করব না বাবা। নে 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 কি? তুমি দিদিকে জানো তো, তার অসাধ্য কাজ নেই। সেই রাত্রেই মশাই মোট বাঁধা হয়ে গেল 163টা লাগেজ। তারপর আজ সকালে তাদের ট্রেনে তুলে দিয়ে এইখানে চলে এলো। বিবাহের পর 1.5 মাস কেষ্ট আমার সঙ্গে লজ্জায় দেখা করে নাই, সবে কাল আসিয়া ক্ষমা চাহিয়া গিয়াছে। আমি তাহাকে সর্বান্তকরণে মার্জনা করিয়াছি এবং মনস্তত্ত্ব হইতে নজির দেখাইয়া বুঝাইয়া দিয়াছি যে তাহার লজ্জিত হইবার কোনো কারণ নাই। কেষ্টর মনের আড়ালে যে আর একটা উপমন এতদিন ছাই চাপা ছিল, তাহারই ভূমিকম্পের ফলে সে বাঁদর নাচিয়াছে। কোচি সংসদ ছত্রভঙ্গ হইয়া গিয়াছে, কেষ্ট আবার একটা নূতন ক্লাব স্থাপন করিয়াছে, হই হয় সংঘ। ইতিহাস প্রসিদ্ধ হই হয় ক্ষত্রিয়গণের সঙ্গে ইহার কোনো সম্বন্ধ নাই। ইহার মেম্বার সস্ত্রীক, আমি ও কেষ্ট। এই বড়দিনের বন্ধে আমরা হাওড়া হইতে পেশাওয়ার পর্যন্ত হই হই করিতে যাইব। শুনছিলেন রাজশেখর বসুর লেখা ছোট গল্প কোচি সংসদ। গল্পের সূত্রধার পেলব রায় ও হুতাশ এবং আবহ সঙ্গীত ও পরিচালনায় আমি সম্পদ হালদার। গল্পের কথক ও ব্রজেনের ভূমিকায় উত্তীয় বসু, কেষ্টর ভূমিকায় পার্থ হালদার, গৃহিণীর ভূমিকায় উজ্জয়িনী সাঁতরা, পদ্মের ভূমিকায় দেবলীনা ব্যানার্জি, নকুর মামা হয়েছিলেন মৈনাক চক্রবর্তী, লালিমা পাল ও বোদার চরিত্রে স্বরূপ সরকার, খুকি ও টুনি দিদির ভূমিকায় অভিনন্দা পাল। আমাদের কাজ কেমন লাগলো বা আমাদের নিয়ে কোনো অভিযোগ থাকলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আমাদের উদ্দেশ্য আপনারা শুনুন, ভাবুন এবং ভাবতে থাকুন। আর হ্যাঁ, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে কি হবে, আমাদের নতুন গল্প এলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনাদের ভালোবাসা পেলে আগামী দিন আমরা আবার একটি নতুন গল্প নিয়ে ফিরে আসব। উইংস এন্টারটেনমেন্টের নিবেদন গল্প পাঠের পাঠশালা।